প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর 12 নম্বর অধ্যায়ের গোলক চ্যাপ্টারের ক্লাস করব। এই চ্যাপ্টারের উপর অলরেডি আমাদের দুটো ভিডিও চলে এসেছে, যেখানে আমরা কনসেপ্ট এবং কোষে দেখির যে 12 কেডি 12 প্রায় 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো সলভ করেছিলাম এই দুটো পার্টে। ঠিক আছে, এইটা আমাদের 3 নম্বর ক্লাস, গোলকের উপর 3 নম্বর ক্লাস। তো তোমরা যদি এখন পর্যন্ত আগের ক্লাসটি দেখে না থাকো তো অবশ্যই আগের ক্লাসটি দেখে নেবে, কেননা সেখানে আমরা গোলকের কনসেপ্ট এবং অর্ধগোলকের কনসেপ্ট পড়েছি এবং তারপরে সেই অঙ্কগুলো করেছি। ঠিক আছে, তো আমরা এই ভিডিওতে সরাসরি 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। ঠিক আছে, তো তার আগে আমি বলে দিই যে তোমাদের যদি মানে ম্যাথ পড়তে চাও তোমরা, তাহলে আমার সঙ্গে যদি যুক্ত হয়ে ম্যাথ পড়তে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো আমরা সরাসরি অঙ্কতে চলে যাই। ঠিক আছে, দেখো অঙ্কতে কি বলছে। অঙ্কতে বলছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা নির্ণয় করে লিখি। ঠিক আছে, কি বলেছে? অর্ধ গোলাকৃতি গম্বুজ, তার মানে কি? ধরো এইরকম একটা গম্বুজ হবে। থামো, আমি ছবিটা একটু ভালো করে আঁকে দিচ্ছি। ঠিক আছে, এটা কি অর্ধ গোলাকৃতি, তাহলে এই গম্বুজের কি ভূমি? এটা এরকম কোন একটা ভূমি। তাহলে এই ভূমির ব্যাসার্ধটা কি বলেছে? ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই তো? তাহলে আমাদেরকে কি বের করতে হবে? ভূমির ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট কি করব? অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমির ব্যাস হচ্ছে কত? ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। ঠিক আছে, বোঝা গেল কত? 42 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? অতএব ব্যাসার্ধ আর সমান হচ্ছে কত? 42/2 ডেসিমি। ক্লিয়ার? দেখো 42/2 ডেসিমি, এটা হলে কত? 21 ডেসিমি। তাহলে দেখো ডেসিমিকে মিটারে কনভার্ট করতে গেলে কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 21/10 ডেসিমি। ঠিক আছে, তাহলে দেখো কি করতে হবে বলেছে? উপরিতল রং করতে হবে। উপরিতল মানে কি বলতো? এই তলটা, তাই না? উপরিতল মানে হচ্ছে এই তলটাকে রং করতে হবে। বোঝা গেল? তাহলে এই তলটাকে যদি রং করতে হয় তাহলে আমরা কি বের করতে হবে? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখবো অতএব গম্বুজটির পার্শ্ব তলের বা বক্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের নয় কিন্তু। ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল কি বলেছিলাম? 2πr² বর্গ মি। ঠিক আছে, দেখো একটু এখানে একটু ভুল লিখে দিয়েছি, যে এই জায়গাটা কি হবে? এটা হবে শুধু মিটার। ঠিক আছে, কারণ 10 দিয়ে তো ভাগ করে দিলাম আমরা। ক্লিয়ার? দেখো ঠিক আছে, তাহলে এখানে যদি আমি এখানে বসাই মানটা, তাহলে 2π, আর এর মান কত? 21/10 তার স্কোয়ার বর্গ মিটার। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো, এবার এই অঙ্কটা আমাকে কি বলেছে? যে প্রতি বর্গ ডেসিমিটার গম্বুজটির ক্ষেত্র উপরিতল রং করতে প্রতি বর্গ মিটারে 35 টাকা খরচ হয়। ঠিক আছে, তাহলে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলটা রং করছি আমরা। তাহলে আমাদের কত বলেছে? 1 বর্গ মিটারে খরচ হয় কত? প্রতি বর্গ মিটারে খরচ হয় সমান 35 টাকা। ঠিক আছে, অতএব
2 পাই 21/10 তার স্কোয়ার বর্গ মিটারে খরচ হবে। তাহলে কি হবে, 35 দিয়ে গুণ করবো, 35 ইন্টু 2 পাই ইন্টু 21/10 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো 35 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 21/10 মানে কি 21/10 তার স্কোয়ার বলেছে, তার মানে 21/10 ইন্টু 21/10 করে নিলাম, এত টাকা। ঠিক আছে, তাহলে দেখো কাটাকাটি করছো, 5 7 35, ঠিক আছে, 5 2 10, এই 2 2 কেটে গেল, বোঝা গেল। তাহলে উপরে কি থাকছে, 22 ইন্টু 21 ইন্টু 21 বাই নিচে কত থাকছে, নিচে থাকছে 10। ঠিক আছে, উপরে দেখো 22 ইন্টু 21 21 কত, 441, ক্লিয়ার, 441। এবার দেখো যদি নিচে 10 থেকে যাচ্ছে, দেখো 441কে 441কে 22 দিয়ে গুণ করে দাও, তাহলে কত, 2 কে 2, 4 2 8, 4 2 8 ইন্টু 2 কে 2, 4 2 8, 4 2 8, ঠিক আছে। তাহলে 8 আর 2 10 শূন্য হাতে থাকে 1, 8 আর কত, 8 আর 16, 16 হাতে রাখে 17, 8 আর 1 9, তাহলে এটা সমান দাঁড়াচ্ছে কত, 9702/10। তাহলে যেহেতু 10 দিয়ে ভাগ করতে হবে তাই এক ঘর আগে দশমিক বসাবো, তাহলে 970.2 টাকা। ঠিক আছে, এইটা বোঝা গেল। তাহলে আমরা কি লিখবো, অতএব গম্বুজটির উপরিতল রং করতে খরচ, উপরিতল রং করতেই তো বলেছে নাকি, উপরিতল রং করতে, হ্যাঁ, তাহলে উপরিতল রং করতে খরচ হবে কত, 970.2 টাকা। ক্লিয়ার, আশা করি বোঝা গেছে। চলো এবার পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলছে দেখো, পরের অঙ্কটা বলছে 11টা, বলছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। বোঝা গেল, মানে কি বলছে দেখো, একই ধাতুর পাত থেকে দুটো গোলক তৈরি, মানে এইরকম দুটো গোলক আছে, ঠিক আছে, এই গোলক দুটির কি বলেছে বলতো, একটা ব্যাসের দৈর্ঘ্য বলেছে, মানে পুরো ব্যাসের দৈর্ঘ্যটা এরকম, ঠিক আছে, ব্যাসের দৈর্ঘ্য বলেছে 21 আর একটা ব্যাসের দৈর্ঘ্য বলেছে 17.5 সেমি। তাহলে দেখো যেহেতু বলেছে আমাদের কি কতটা পাত লাগবে, ধাতু লাগবে, সুতরাং কি আমাদের পুরো গোলকের কি বের করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো, এরিয়াটা। তাহলে আমরা লিখবো প্রথম গোলকের ব্যাস সমান কত, 21 সেমি, অতএব প্রথম গোলকের ব্যাসার্ধ সমান কত, 21/2, এটা আর অন করে নাও, আর অন সমান হচ্ছে 21/2 সেমি। ক্লিয়ার, বোঝা গেল। দেখো অতএব প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল যাই হোক বলো না কেন নেবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে বলতো, 4 পাই আর অন স্কোয়ার। দেখো আর অনটা আমি এখানে এরকম লিখে দিলাম, মান কিন্তু বসালাম না, মানটা আমি পরে বসাবো, বর্গ সেমি। ক্লিয়ার, ঠিক এরকম দ্বিতীয় গোলকের ব্যাস সমান কত বলেছে, 17.5 সেমি, তাই তো, অতএব দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে 17.5/2 সেমি।
এই দশমিকটা তুলে দাও, তাহলে হচ্ছে নিচে 10। এটা হচ্ছে কি করব R2, ঠিক আছে। তবে R2 সমান কি, এটা কাটাকাটি করো। এটা যদি কাটি তো দেখো 5 দিয়ে কাটবে, 5 দুগুণে 10, ঠিক আছে। উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে কত হবে, 5 দিয়ে 3 5 15, 5 5 25, তার মানে হচ্ছে 35, তাই তো। তাহলে হচ্ছে 35, তাহলে হচ্ছে 35/4 সেমি। ক্লিয়ার? এবার অতএব দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত, 4πr2 তার স্কোয়ার বর্গ সেমি, ঠিক আছে। R1 এবং R2 এর মান কিন্তু আমি এখন বসাচ্ছি না। তাহলে দেখো, প্রথম গোলক তৈরি করতে পাত লেগেছে কত, যেটা তার ক্ষেত্রফল সেটা কত, 4πr1 স্কোয়ার। আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রে পাত লেগেছে এতটা। তাহলে এই লাইনটা লিখে নিতে পারো। অতএব প্রথম গোলকের ক্ষেত্রে পাত লেগেছে সমান কত, 4πr1 স্কোয়ার বর্গ সেমি, ঠিক আছে। অতএব দ্বিতীয় গোলকের ক্ষেত্রে পাত লেগেছে কত, 4πr2 স্কোয়ার বর্গ সেমি। ক্লিয়ার? এবার আমরা কি করব, অতএব প্রশ্নটা আছে কি, গোলক দুটি তৈরি করতে তার অনুপাত, ঠিক আছে। অতএব গোলক দুটি তৈরি করতে যে পাত লেগেছে তার এই লাইনটা অনুপাতটা পরের লাইনে লিখছি। অনুপাত, তাহলে প্রথম গোলকে কত পাত লেগেছে, 4πr1 স্কোয়ার ইস্টু দ্বিতীয় গোলকের পাত লেগেছে 4πr2 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে 4π কেটে গেল, তাহলে R1 স্কোয়ার ইস্টু R2 স্কোয়ার, তাই তো। তাহলে যেহেতু অনুপাত, অনুপাতকে আমরা লিখতে পারি R1/R2 তার স্কোয়ার আকারে লিখতে পারি, পারি তো। তাহলে এবার দেখো R1 এবং R2 এর মান কত, R1 এর মান কত বেরিয়েছিল, R1 এর মান হচ্ছে দেখো 21/2, আর R2 এর মান কত দেখে দিচ্ছে একবার। R1 এর মান এটা 21/2, আর R2 এর মান 35/4। তাহলে এখানে লিখে দেবো 21/2 35/4 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে 21/2 মানে কত, 21/2 ইন্টু 4/35 তার স্কোয়ার, ঠিক আছে। দেখো কাটছে, 2 দুগুণে 4, 7 দিয়ে কাটছে, 3 7 21, 5 7 35, তার মানে উপরে কত থাকছে, 3 দুগুণে 6/5 তার স্কোয়ার, তাই তো। তাহলে 6 এর স্কোয়ার কত, 36/25, তাহলে এটা কত, 36:25। তাহলে অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তার অনুপাত হলো কত, 36:25, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবার আমরা 12 দাগের অঙ্কটা করব, ঠিক আছে। 12 দাগের অঙ্কটা কি বলছে দেখো, একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি, ঠিক আছে। দেখো এখানে এমন একটা গোলক নেওয়া হলো, এই ধরনের একটা গোলক ধরো নেওয়া হলো, ঠিক আছে। এবার বলা যাচ্ছে যে এইরকম এক সাইড কেটে নেওয়া হলো, ঠিক আছে, এরকম এক সাইড কেটে নেওয়া হলো, এই অংশটা হয়তো কেটে নেওয়া হলো। তাহলে দেখো এই গোলকটা, এই অংশটা যদি কেটে নেওয়া হয় তাহলে বাকি যে অংশটা থাকছে সেই অংশটা যদি আমি গোলক করি তাহলে এই অংশটা কি হয়তো আর একটু কমে যাবে, তাই না, এরকম হবে গোলকটা, বোঝা গেল। তার মানে ধরো নতুন যদি গোলকটা নিই,
আমরা তো নতুন যে গোলকটা নেবো যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে প্রথম গোলকের যদি ব্যাসার্ধ r1 হয় এবং নতুন গোলকের ব্যাসার্ধ বা অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ যদি r2 হয়, তবে আমরা এটা করতে পারবো। তাহলে দেখো এটা ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান r1 একক হলো। অতএব পরের গোলক বা অবশিষ্ট গোলক মানে কেটে নেওয়ার পরে এই অংশটা কেটে নিলাম, এই অংশটা কেটে নেওয়ার পরে যে গোলকটা তৈরি হলো তার ব্যাসার্ধ কত, অর্থাৎ অবশিষ্ট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি এটা পাবো, হ্যাঁ, বা পরের গোলকের। অতএব অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ সমান r2 একক, ঠিক আছে, r2 একক। বোঝা গেল? অবশিষ্ট গোলক বা নতুন গোলক যে কোনো একটা নিতে পারো, বা নতুন গোলক, ঠিক আছে। এবার দেখো প্রথম গোলকের তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? অতএব প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? ব্যাসার্ধ যদি r1 হয়, বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4πr1 স্কয়ার, তাই না? 4πr1 স্কয়ার বর্গ একক, ঠিক আছে। এবার কি নতুন গোলক অর্থাৎ অবশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr2 স্কয়ার বর্গ একক। বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো, এবার আমাকে বইয়ে বলেছে যে এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। মানে এই যে বক্রতলের ক্ষেত্রফলটা পেলাম সেটা কি এই বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, তাই তো? তাহলে আমি এখানে লিখতে পারি অতএব শর্তানুসারে 4πr2 তার স্কয়ার সমান কি হাফ ইন্টু 4πr1 স্কয়ার। দেখো 4π কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে 4π যদি কেটে যায় তাহলে কি থাকছে, বা r2 স্কয়ার সমান 1/2 r1 স্কয়ার। বোঝা গেল? তাহলে r1 এর মান যদি বের করি, বা r1 স্কয়ার সমান হচ্ছে কত, 2r2, therefore r1 সমান হচ্ছে কি রুট r2 স্কয়ার, তাহলে √2r2। বোঝা গেল? √2r2। দেখো ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা কি বের করব? এবার যদি আমরা অঙ্কটা একটু পড়ে দেখি যে আমাদেরকে কি বলেছে, আয়তনে বলেছে, তাই না? অতএব কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন নির্ণয় করি, ঠিক আছে। তাহলে আমরা দেখব নতুন গোলকের আয়তনটা কত আছে, ঠিক আছে। অতএব প্রথম গোলকের আয়তনটা বের করি। প্রথম গোলকের আয়তন সমান কত? আয়তন হবে 4/3 r1 তার কিউব, তাই তো, ঘন একক। এবার দেখো নতুন গোলক বা অবশিষ্ট গোলকের আয়তন কত? 4/3 তার কিউব ঘন একক, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আগের গোলকের আয়তন, আর এটা হচ্ছে এই গোলক থেকে কিছু অংশ কেটে নেওয়ার পরে যে গোলকটা থাকছে তার আয়তন। তাহলে আমরা যে অংশটা কেটেছি সেই অংশটা কিভাবে বের করব? এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কাটা অংশের আয়তন পেয়ে যাব, তাই তো। তাহলে আমরা কি করতে পারি? অতএব কেটে নেওয়া
অংশের আয়তন সমান কি 4/3 পাই r1 কিউব মাইনাস 4/3 পাই r2 তার কিউব। বোঝা গেল? তাহলে 4/3 কমন আসছে, পাই কমন আসছে, তাহলে r1 কিউব মাইনাস r2 তার কিউব ঘন একক। বোঝা গেল? যে বড় গোলক ছিল সেটা তো কিছু অংশ বাদ দেওয়ার পর পরের গোলকটা পেয়েছি, তাহলে যে অংশটা বাদ দিয়েছি তার আয়তন কি, বড় গোলকের আয়তন থেকে পরের গোলকের আয়তন কি করতে হবে, বিয়োগ করলে হয়ে যাবে। বোঝা গেল? এবার দেখো আমাদেরকে অঙ্কটা কি বলেছিল, আমাদেরকে অঙ্কটা বলেছিল যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। মানে এই যে পার্টটা কেটে নিয়েছে এর আয়তনের সঙ্গে এর আয়তন নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো অতএব কেটে নেওয়া গোলকের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত, ঠিক আছে, আয়তনের অনুপাত কত, কেটে নেওয়া অংশের আয়তন কোনটা, কেটে নেওয়ার অংশের আয়তন হচ্ছে এটা 4/3 পাই ইন্টু r1 কিউব মাইনাস r2 কিউব, তাই তো? তাহলে এটা লিখে দেবো 4/3 পাই r1 কিউব মাইনাস r2 তার কিউব ইস টু কি, অবশিষ্ট গোলকের আয়তন কত, 4/3 পাই r2 তার কিউব। কাটাকাটি করো, 4/3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে। দেখো এখানে r1 এর মান আমরা জানি না, এখানে কোথায় যেন দেখলাম r1 সমান কত দিয়ে আছে, r1 সমান হচ্ছে √2 r2। তাহলে এখানে যদি আমি লিখি r1 মানে কি, r1 এর জায়গায় যদি এই মানটা বসে দিই তাহলে কত হচ্ছে √2 r2 তার কিউব মাইনাস r2 তার কিউব অনুপাত r2 তার কিউব। তাহলে এটা কত হচ্ছে বলতো, 2√2 r কিউব, সরি r2 তার কিউব মাইনাস r2 তার কিউব ইস টু r2 তার কিউব। বোঝা গেল? দেখো এখান থেকে r2 তার কিউব কমন, r2 তার কিউব কমন নিলাম, তাহলে থাকছে কত, 2√2 মাইনাস 1 ইস টু r2 তার কিউব। বোঝা গেল? তাহলে দেখো এটা এটা কেটে দাও, r2 তার কিউব r2 তার কিউব কেটে গেল, তাহলে আমাদের কত থাকছে, এখানে থাকছে 2√2 মাইনাস 1 ইস টু 1। বোঝা গেল? তাহলে অতএব কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাতের যে আয়তনের অনুপাত সমান হচ্ছে এটা। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো নেক্সট অঙ্ক, চলো নেক্সট অঙ্ক কি বলছে। নেক্সট অঙ্ক বলেছে 13টা 14 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে এত সেমি ব্যাসার্ধের অবশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র রয়েছে, মানে করা হয়েছে। তাহলে ভূগোলকটির গোলকের গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফলটি নির্ণয় করো। আমি একটা ছবি নিয়ে নিচ্ছি, একটা গোলক জাস্ট বৃত্ত আকারে নিয়ে নিচ্ছে একটা গোলককে, হ্যাঁ, যাতে তোমাদের সুবিধা হয়। দেখো এটা ধরো একটা গোলক নিলাম এবং এই গোলকটা কি, একটা গোলক। তাহলে গোলক যদি দেখি তাহলে এইরকম ভাবে আকৃতি থাকে, এখানে একটা ফুটো থাকে আর এখানে একটা ফুটো থাকে, এর ভিতর দিয়ে একটা অক্ষ বরাবর কিছু থাকে যেটা এর সঙ্গে আটকে থাকে, তাই না? এটা হচ্ছে এরকম থাকে। বোঝা গেল? এটা গোলক হচ্ছে এরকম। এবার দেখো এই যে মানে গোলকটা তার দেখো যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 14 সেমি। তাহলে এর সমস্ত পাত লেগেছে কোটা, এটা তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে এটা কি, পুরো এরিয়াটা, তাই তো? এই পুরো এরিয়াটাই তার পাত লেগেছে, এখান থেকে নিয়ে একদম সম্পূর্ণ এরিয়াটা। দেখো এখানে এই দুটো অংশে কিন্তু পাত নাই, এই দুটো অংশ কি গোলাকার, তাই তো? তাহলে এই দুটো অংশে পাত নাই, তাহলে এই দুটো বৃত্তের যে ক্ষেত্রফল, সেই বৃত্তের ক্ষেত্রফল দুটো যোগ করে এর সমগ্র তলের ক্ষেত্রফল থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা যে পরিমাণ পাত লাগবে এরিয়াটা করতে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো কি, ধাতব গোলকের বা ভূগোলকের ব্যাসার্ধ, ভূগোলকের
ব্যাসার্ধ r1 সমান কত? 14 সেমি। অতএব ভূগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত? 4πr1 তার স্কয়ার বর্গ সেমি। তাহলে কি 4 পায়ের মান কত? 22/7 আর r এর মান কত? 14 তার স্কয়ার বর্গ সেমি। তাহলে দেখো 4 × 22/7 × 14 মানে কি 14 স্কয়ার মানে 14 × 14 করে দিচ্ছি, কাটাকাটি হচ্ছে দেখো 7 × 14। ঠিক আছে, তাহলে দেখো এটার যদি আমরা গুণ করি তাহলে 4 × 2 = 8, 8 22 কত হচ্ছে? 8 22 দেখো মনে মনে যদি আমরা গুণ করি তাহলে 8 × 2 = 16, 6 হাতে থাকে 1, 8 × 2 = 16 হাতে থাকে 8 × 2 = 16, 6 হাতে থাকে 1, 8 × 2 = 16 হাতে থাকে 17, 176 × 14। ঠিক আছে, তাহলে 176 × 14 এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে একটা গুণ করে নাও। দেখো 176 × 14, তাহলে 4 6 24 4 হাতে থাকে 2, তাই তো? তাহলে হচ্ছে 4 7 28 আর 2 30, 30 0 হাতে থাকে 3, 4 × 4 3 7, 6 × 6 7 × 7 1 × 1, তাহলে 4 6 7 7 14 4 হাতে থাকে 1 আর 2, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 24 64, 24 এটা লিখা হলো 24 64 বর্গ সেমি। ক্লিয়ার? বোঝা গেল? এটা হচ্ছে ভূগোলকের ব্যাসার্ধ। এবার দেখো ওই বৃত্তাকার অক্ষটির ছিদ্রের ব্যাসার্ধ কত? অক্ষটির ছিদ্রের ব্যাসার্ধ r2 সমান বলেছে 0.7 সেমি। ঠিক আছে, অতএব অক্ষটির ছিদ্রের ক্ষেত্রফল, এটা কি আকৃতির? বৃত্ত না, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? পাই r² বর্গ সেমি। তাহলে কত? পাই r2², তাহলে r এর মান কত? 0.7 তার স্কয়ার। দেখো এবার বিষয়টা হচ্ছে, দেখো ওইরকম কটা ছিদ্র থাকে? দুটো না? ওইরকম দেখো এখানে একটা ছিদ্র থাকবে আর এখানে একটা ছিদ্র থাকবে, তাহলে দুটো। অতএব দুটি অক্ষের ছিদ্রের ছিদ্রের কি ক্ষেত্রফল সমান কত? 2 × পাই × 0.7 তার স্কয়ার বর্গ সেমি। ঠিক আছে, তাহলে 2 × 22/7 × 0.7 × 0.7, পয়েন্টটা তুলে দাও 10, এর পয়েন্ট তুলে দাও 10। ঠিক আছে, 7 7 কেটে যাচ্ছে, বোঝা গেল? আর কাটাকাটি যদি ভাবি 7 7 কেটে যাচ্ছে, আর কাটছে না, তাই তো? তাহলে নিচে আমি 100 রেখে দিলাম, উপরে 22 × 2 = 44 করে দিলাম, ইন্টু 7 করে দিলাম। তাহলে দেখো এর যদি করি তাহলে কত হচ্ছে? এখানে নিচে 100 থাকলো, উপরে হচ্ছে 4 7 28 এর 8 হাতে থাকে 2, 4 7 28, 8 7 2 30। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কত? 3.08 বর্গ সেমি। ক্লিয়ার? এবার দেখো আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে ভূগোলকের গোলাকার অংশের ধাতুপথের ক্ষেত্রফল, তার মানে কি পুরো ভূগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল থেকে এইটা আমি বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে আমি এটা করে দিতে পারি। অতএব ভূগোলকের
গোলাকার অংশের ধাতব পাতের পরিমাণ সমান হচ্ছে কত? 2464 ছিল, তাই না? 2464 মাইনাস 08, ঠিক আছে? এত বর্গ সেমি। তাহলে বিয়োগ করো 2464/003.08 দিলে হাতে থাকে 1, 10 মিলে করে দিলে 9 দিলে, ঠিক আছে? পয়েন্ট তুমি 4 4 4 মিলে গেল 0, 6 4 2, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 2460.92, ঠিক আছে? 92 বর্গ সেমি। অতএব ওই ধাতব গোলকটি তৈরি করতে পাত লাগবে এত বর্গ সেমি। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে দেখো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়েকটি নিরেট গোলক তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। মানে প্রথমে একটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে কত? 8 সেমি, এটাকে গলে আমি ছোট ছোট গোলক তৈরি করছি যার ব্যাসার্ধ কত হবে? 1 সেমি। তাহলে আমি কি বড় গোলকের যে আয়তন, এই যে বড় গোলকের যে আয়তন সেটাকে এই ছোট গোলকের আয়তন দ্বারা যদি আমি ভাগ করি, 1 সেমি আর 8 সেমি, এই যে সম্পূর্ণ আয়তন সেটা ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলে কি আমি কতটা গোলক পাবো সেটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখো বড় গোলকের ব্যাসার্ধ আর অন সমান 8 সেমি, ঠিক আছে? অতএব বড় গোলকের আয়তন সমান কত? 4/3 পাই আর অন তার কিউব ঘন সেমি। বোঝা গেল? দেখো আর অনের মান আমি পরে বসাচ্ছি, ঠিক আছে? ছোট গোলকের ব্যাসার্ধ R2 সমান হচ্ছে 1 সেমি, ঠিক আছে? অতএব ছোট গোলকের আয়তন সমান কত? 4/3 পাই R2 তার কিউব ঘন সেমি। বোঝা গেল? দেখো আমি কি বললাম, গোলকের সংখ্যা বের করতে গেলে যে প্রথম গোলকের যে বড় গোলকের যে আয়তন সেটাকে ছোট গোলকের আয়তন দ্বারা ভাগ করলে কটা গোলক পাবো সেটা আমরা বের করতে পারবো, তাই তো? তাহলে আমরা এখানে লিখে দিতে, অতএব নির্ণেয় গোলকের সংখ্যা সমান কত? 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 তার কিউব। হলো? দেখো এখানে দেখো 4/3 কেটে গেছে, পাই পাই কেটে গেছে, তাহলে তোমার থাকছে কত? এখানে থাকছে যদি আমি নর্মালি আগের লাইনটা লিখে দিই তাহলে থাকছে R1 তার কিউব বাই R2 তার কিউব। তাহলে এটাকে লিখতে পারি R1 বাই R2 তার কিউব। R1 এর মান কত? 8 আর R2 এর মান 1 তার কিউব। তার মানে এখানে কত দাঁড়াচ্ছে? 8 কিউব। তার মানে হচ্ছে কত? 8 কিউবের মান হচ্ছে 512টি। বোঝা গেল? অতএব নির্ণেয় গোলকের সংখ্যা গোলকের সংখ্যা 512টি। বোঝা গেল? ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ভিডিওতে আমরা গোলক চ্যাপ্টারের যে সমস্ত বড় অঙ্কগুলো ছিল সেই বড় অঙ্কগুলো কিন্তু শেষ করলাম, ঠিক আছে? এবার শুধু গোলকের যে এমসিকিউ পার্টটা এবং অ্যাকচুয়ালি শর্ট কোশ্চেন গুলো থাকছে সেগুলো আমরা একটা পরে ভিডিও নিয়ে আসবো, সেখানে এসে আমরা সব কমপ্লিট করব। তো আবারও বলছি, যদি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবে
এবং তোমাদের মতামত কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের লাইক এবং কমেন্টে আমরা মোটিভেশন পাই। তো যদি তোমরা আমার সঙ্গে ম্যাথ পড়তে চাও তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।